পুলিশের উপরে, ল এন্ড অর্ডারের উপরে ভরসা তার নেই। তার ভরসা হচ্ছে শওকত আরাবুলদের উপরে, যারা ফ্রিঞ্জ এলিমেন্ট অফ দ্য পলিটিক্স। তিনি কিন্তু বারবার একটা কথাই বলেন, ভালো ছেলেদের আমার চাই না, বখাটেরা চাই। তার এই বখাটে ভাইরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে পুলিশ পর্যন্ত ভয়ে মার খেয়ে টেবিলের তলায় ফাইল নিয়ে লুকোয়। এই ধরুন, যেমন ইনফোসিসের একটা মিটিং এ মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছিল আরাবুলকে ডেকে, আরাবুল, শওকত তোমরা দেখবে, তোমরা ঝামেলা করবে না। কে বলছে? রাজ্যের পুলিশ মন্ত্রী। তাহলে শিল্পপতিদের কাছে কি বার্তা যাবে? রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের প্রশাসক, তিনি পুলিশের উপরে, ল এন্ড অর্ডারের উপরে ভরসা তার নেই। তার ভরসা হচ্ছে শওকত আরাবুলদের উপরে, যারা ফ্রিঞ্জ এলিমেন্ট অফ দ্য পলিটিক্স। তাহলে সে শিল্পপতি তার উপার্জেয় অর্থ কোটি কোটি টাকা নিঃশব্দে নিরাপদে এখানে ইনভেস্ট করতে পারবেন? আপনি শিল্পপতি হলে করতে পারতেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয়, জমি, মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিল জমি আমি ল্যান্ড ব্যাংকে করে দেবো। আজকে শিল্পপতিদের জিজ্ঞাসা করুন, জমি কিনতে গেলে আরাবুল, শওকত, শাহজাহানদের দ্বারস্থ হতে হয়, কারণ সরকার জমি অধিগ্রহণ করে ল্যান্ড ব্যাংকে রাখেনি, বাজারে ছেড়ে দিয়েছে। আর বাজারের জমিটা কন্ট্রোল করে কারা? তৃণমূলের গুন্ডা বাহিনীরা। ফলে 1 টাকার জমি যদি ওরা বলে 100 টাকায় নিতে হবে, আপনাকে নিতে হবে। কোন শিল্পপতি এই ঝামেলায় যাবে বলুন? তৃতীয়, সিঙ্গুরের শিল্পকে জঙ্গি আন্দোলন করে তৃণমূল নেত্রী তাড়িয়ে দিয়েছিল, শিল্পপতিরা সেটা কিন্তু ভোলেনি। সিঙ্গুরের টাটা বিদায়ের সময় জামশেদজি টাটা প্রয়াত, তার যোগ্য উত্তরসূরি রতন টাটা একটা কথা বলেছিলেন, গুড এম ব্যাড এম। কারণ গুড এম তিনি বোঝাতে চেয়েছিলেন মোদি, কারণ সানন্দায় নিঃশুল্ক একটা জমি দিয়ে শিল্পের উপযুক্ত পরিবেশে ন্যানো কারখানা তৈরির জন্য এমন একটা জায়গা দিয়েছিল যে আজকে সানন্দা একটা জামশেদপুর হয়ে দাঁড়িয়েছে। বাংলায় সিঙ্গুরকে কেন্দ্র করে স্বপ্ন বুনেছিল বেকার ছেলে মেয়েরা, ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলার শিল্প ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী সেটা খান খান করে দিয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে যদি শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন, আসুন না, বসুন না, চা খান, বেঙ্গল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, এই কথাগুলো যদি বলেন, আমি বলছি শিল্পপতিদের চিড়ে ভেজবে না। কারণ তারা কিন্তু সচেতন নাগরিক, তারা খবরটা নেয় যে রাজ্যটায় অনুব্রত, আরাবল, শাহজাহান, শওকত এরা রাজত্ব করে, যারা কোনো সুস্থ রাজনীতির জনক হতে পারে না। ফলে এখানে শিল্প করা মানে তালিবানদের মধ্যে শিল্প করার নামান্তর। আপনি এই কারণে আমি বলছি, জ্যোতিবাবু যতবার বিদেশে যেতেন শিল্প আনবেন বলে, লন্ডনে যেতেন শুনেছি বারবার, বছরে 2বার 3বার। বাংলা বন্যায় ভেসে গেলেও তিনি লন্ডনে গিয়ে বসে আছেন একই কায়দায়। রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ জ্যোতিবাবুর ভাবশিষ্য, রাজনীতির শিষ্যা, তিনি ওই পথ নিয়েছেন কিনা সেটা সময় বলবে। কিন্তু আপাতত তিনি যে শিল্পায়ন করতে গেছেন, সেই শিল্পায়নটা কিন্তু কোনোভাবেই আমি মনে করি না রাজ্যের শিল্পের জোয়ারের ন্যূনতম 1% পূরণ করবে। একটা কথা আছে শিল্পপতিদের মধ্যে, কনজিউমারিজমে যে দিকটা হয় ওই দিকটা হয়। এখানে দেখানোর কিছু নেই, তাহলে শিল্পপতিরা কিনবে কেন এই জায়গাটাকে? আরেকটা যেটা আপনাকে বলছি, যে দেখুন এই রাজ্যে এই সরকার যে হতশ্রী দশাটা এই মুহূর্তে করেছে, পাহাড় হাসবে বলতে গিয়ে পাহাড় কাটছে, কলকাতা লন্ডন হবে বলতে গিয়ে লন্ডভন্ড হয়ে গেছে, দীঘা গোয়া হবে বলতে গিয়ে গয়া করে দিয়েছে দিল্লি। তার ফলে এখানে শিল্পের ন্যূনতম আর পরিস্থিতি নেই। আমরা সিপিএম এর একটা গ্লোরিফাইড ভিকটিম ছিলাম শিল্পে, তৃণমূল সেটাকে যোজন বাড়িয়ে দিয়েছে। আজকে এই যে ফ্রিঞ্জ এলিমেন্ট, যার কথা আমি বলছিলাম, যে ফ্রিঞ্জ এলিমেন্ট বা বখাটেদের চাষ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, তিনি কিন্তু বারবার একটা কথাই বলেন, ভালো ছেলেদের আমার চাই না, বখাটেরা চাই।